নমস্কার। ভ্রমণ পত্রিকার সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তীর গল্প আমাজনের জঙ্গলে। উবাদের গ্রামে এর মধ্যে আমার বেশ কয়েকটি দিন কেটে গেছে, বেশ সুখেই কাটছে। তাছাড়া প্রতিদিনই এদের জীবনের কত নতুন কথা জানছি, নতুন দিক দেখছি, সেও এক মস্ত আনন্দ। একদিন ভোরে ঘুম ভাঙতেই উবা বড় বড় ঝরা পাতার শক্ত শিরাই বোনা থলে থেকে কচুরিপানা ফুলের রঙের 9টা স্বচ্ছ পাথর বের করে আমাকে দেখিয়ে বলল, আমাদের গ্রামে তোমার 3 দিমানু হলো, পুরো একটা ইদিমানু এখানে থাকবে তো। এক ইদিমানু মানে মনে পড়েছে 9 × 9 × 9 সমান 729 দিন, আমাদের 2 বছর। তারা অনেক আগেই তো আমার মাধ্যমিক। তাছাড়া ততদিন আমাকে না দেখে, আমার কোনো খোঁজ খবর না পেয়ে আমার মা বাবার কি হবে? একটা কোনো খবর পাঠাতে পারলেও না হয় কথা ছিল, তাহলে অন্তত আরও 7-8 দিমানু 63 বা 72 দিন থেকে যেতাম। অবশ্য উবার কথা মতো যদি এক দিমানু থেকেও যায়, তারপরেই বা দেশে ফেরার কি উপায় হবে? চিঠি, টেলিগ্রাম, টেলিফোন, ফ্যাক্স, ইমেলের জগতের বাইরে উবাদের জগৎ। একদিন আমি উবাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের 9 দিনে এক দিমানু হয় কেন? আমি ধরে নিয়েছিলাম আমাদের যেমন সপ্তাহ, ওদের তেমনই দিমানু, তাহলে 9 দিন কেন? উবা অদ্ভুতভাবে কাঠকুটো সাজিয়ে প্রথমে একটা তারা ভরা আকাশ আঁকল, তারপর সেখানে 9টা শূন্য এঁকে সেই 9টা শূন্যের মধ্যে হালকা বেগুনি রঙের 9টা পাথর রেখে প্রত্যেকটা শূন্যের এক একটা নাম বলে গেল। উবার কাঠকুটোর ছবি দেখে আর তার মুখের কথা শুনে আমি বুঝতে পারলাম আকাশে 9টি গ্রহ বলে 9 দিনে তাদের সপ্তাহ। তাদের সপ্তাহের 9 দিনের নামও 9টি গ্রহের নামে। নামগুলো উবার মুখে পড়ে আরও কয়েকবার শুনে আমি একটা মোটা লতার শুকনো মোলায়েম পাতায় কি একটা ফলের রঙিন রস দিয়ে লিখে আমার ব্যাগে রেখে দিয়েছি। যতই এদের জগৎ দেখছি, এদের জীবন দেখছি, ততই যেন এই রহস্যময় জল জঙ্গল আমাকে গভীরভাবে টেনে নিচ্ছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত উবাদের সঙ্গে জলে জঙ্গলে ঘুরি, আর এদের মতোই এখানকার কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা, লতাগুল্মের খোঁজ খবর নিই। খাবার, সাজবার ফল ও বীজ, ঔষধি গাছের শেকড় বাকড়, ফুলের পাপড়ি, গাছের ছাল, কীটপতঙ্গের পালক পাখনা কুড়িয়ে বেড়ায়। এখানে গাছ, ফুল, লতা, পাতা, কীটপতঙ্গ দেখেই দিনের পর দিন কাটিয়ে দেওয়া যায়। জঙ্গলে এদের জীবনযাত্রা দেখে কত কী যে শেখা যায় তারও কোনো শেষ নেই। বড় বড় পশু পাখির তো কথাই নেই। ছোট ছোট পোকাদের বাসা বাঁধা, খাবার জোগাড় করা, তাদের বাচ্চা বড় করা, বিপদে আপদে আত্মরক্ষার দক্ষতা দেখলে অবাক হয়ে যেতে হয়। আর কত রকম তাদের রং আর গড়ন, সুর বা পাখনা। আমি শুধু প্রজাপতিই দেখেছি 25 রকম। অদ্ভুত আশ্চর্য ফুল যে কত দেখেছি তা গোনাই অসম্ভব। উবাদের দেখে মনে হয় তারাও যেন এই বনের কীট পতঙ্গ, লতাগুল্মের মতোই আর একটা প্রাণী। তাদের জীবনে যা কিছু দরকার সব তারা এই অরণ্য থেকেই পায়। অরণ্যই তাদের পিতামাতা। এদের সবচেয়ে বড় উৎসবের নাম অরণ্য উৎসব। নৌকো উৎসবের চেয়ে এই উৎসব অনেক বড়। ভোর থেকে শুরু হয়ে সন্ধে পর্যন্ত আনন্দের বন্যা বয়ে যায়। অরণ্য উৎসবে বহু দূর দূর গ্রামের মানুষ একসঙ্গে মিলেমিশে যায়। দিনের শেষে রোজই সবাই গ্রামে ফিরে নানা রকম ফলের রস থেকে তৈরি শরবত খেয়ে খানিকক্ষণ নাচ গান করে। তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে সারা দিনের ঘটনা বা অভিজ্ঞতা নিয়ে নিজেদের মধ্যে বলা বলি করে। আমার শোবার জায়গা উবার পাশে। এদের এই শুয়ে শুয়ে গল্প করার বিষয়ে উবা আমাকে বলেছিল এরা সারাদিন এই অরণ্যের কোথায় কি দেখেছে, কোথায় কোনো অদ্ভুত কিছু ঘটেছে কিনা, এই সব বিষয়ে নিজেদের মধ্যে কথা বলে।
একদিন এই রকম নাচ গান খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে গল্প হচ্ছে, হঠাৎ আমার পাশের ছেলেটি উবাকে কী সব বলল। তারপর দুজনেই উঠে দাঁড়ালো। ইতিমধ্যে অন্যরাও উঠে দাঁড়িয়েছে। সকলেই ব্যস্ত ত্রস্ত হয়ে উবাদের দুজনের কথা শুনছে, নিজেরাও কিছু বলা বলি করছে। মনে হলো যেন একটা জরুরি সভা শুরু হয়েছে। হঠাৎ সকলে হাঁটু গেড়ে বসে বুক চাপড়াতে চাপড়াতে গলা দিয়ে অদ্ভুত সুরেলা গোঙানির মতো আওয়াজ করতে লাগলো। সুরটা আমার চেনা লাগলো। এখানকার কি যেন একটা বড় আকারের পাখি, তার গলা ও বুকের মাঝখানে রামধনুর রং নিচ থেকেও আমার চোখে পড়েছিল। সেই পাখিটার গলায় আমি ঠিক এই সুরে এই রকম গোঙানি শুনেছি। উবা আমাকে বলেছিল যে সাপ এসে পাখিটার ডিম খেয়ে গেছে দেখে সে এই রকম সুরে ডাকছে। অন্য সময় তার ডাক একেবারে আলাদা, এখন তুমি কিছুতেই তা শুনতে পাবে না। এদের গলায়ও সেদিন সেই পাখির সুর, তার মানে এদেরও কি তবে বড় কোনো বিপদ হয়েছে? এরই মধ্যে দূর থেকে ঠিক একই সুরে একই বিলাপ ধ্বনি ভেসে এলো। তারপর আর এক দিক থেকে আরও অনেক দূরে এই রকম শোনা গেল। ক্রমে বহু দূরে দূরে এই সুরেলা গোঙানির শব্দ জেগে উঠল। যেমন আমাদের দেশে ভূমিকম্পের সময় প্রথমে কাছাকাছি বাড়ি থেকে শাঁখ বাজে, পরে অনেক দূর দূর সব জায়গা থেকেই শাঁখ বাজতে শোনা যায়, এও যেন অনেকটা তেমন। উবা তার কাঠকুটো দিয়ে হাত নেড়ে আঙুলের ওঠানামা, মুখ চোখের ভাব ভঙ্গিতে গলার স্বরে আমাকে যা বলল তা এই রকম। আজ উবাদের গ্রামের একজন অনেক দূরের জঙ্গলে, যেখানে 3 নদী জড়াজড়ি করতে করতে আমাজন নদীতে এসে পড়েছে, সেখানকার আকাশে মস্ত বড় আর বিকট চেহারার 5-6টা পাখিকে অনেকক্ষণ ধরে ঘুরতে দেখা গেছে। আকাশে যাদের উঠতে দেখেছে তারা কি এত বড় বলে আমি হাত দিয়ে এই ঘরটাকে দেখাই। যে লোকটা 3 নদী আমাজনে পড়বার জায়গাটাই গিয়েছিল, সে বলল সেই উড়ন্ত প্রাণীগুলো এক একটা এই ঘরটার মতো তো নিশ্চয়ই। তাদের পিঠে কি কিছু ঘুরতে দেখেছ? সে বলল যে সেই পাখির পিঠে মস্ত বড় মাকড়সার জাল দেখেছে। কথা হচ্ছিল উবার মধ্যস্থতায়। সব শুনে আমার মনে হলো এ কি তবে হেলিকপ্টার দেখেছে? আমি মাটিতে বেশ বড় করে একটা হেলিকপ্টার রেখে উবাকে বললাম, ও কি এই রকম কিছু দেখেছে? উবা কিছু বলবার আগেই সেই লোকটা এক লাফে আমার কাছে এসে ছবিটার ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়ে বেশ খানিকক্ষণ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখলো। তারপর মুখ তুলে মাথা নেড়ে জানালো অনেকটা এইরকম কয়েকটা প্রাণীকেই সে দেখেছে। এত দূরে আমাজনের জঙ্গলে হঠাৎ 5-6টা হেলিকপ্টার কেন? দেখলাম সকলেই বেশ ভয় পেয়েছে। এই উড়ন্ত প্রাণী যে আসলে হেলিকপ্টার সেটা বুঝে আমারও মনটা দমে গেছে। হঠাৎ মনে হলো কাকারা আমাকে না পেয়ে মানাউস বা রেওই ফিরে গিয়ে হেলিকপ্টার নিয়ে জঙ্গলে আমার খোঁজে আসেনি তো। আমি উবাকে বললাম 3 নদী যেখানে জড়াজড়ি করে আমাজন নদীতে পড়েছে, কাল আমাকে সেখানে নিয়ে চলো। এই 3টে নদীর কোনোটাই তেমন চওড়া নয়, আমাদের সিকিমের পাহাড়ি নদীর মতো সরু ও খরস্রোতা। ভোরবেলা রওনা হয়ে আমরা যখন এই 3 নদীর কাটাকুটি খেলা দেখতে দেখতে আমাজন নদীর ধারে এসে পৌঁছলাম, সূর্য তখন প্রায় আমাদের মাথার উপরে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হেলিকপ্টারের আওয়াজ আমার খুবই চেনা, তবে এখানে এত বড় নদীর উপরে বলেই কিনা জানি না, 2টো মাত্র হেলিকপ্টারের শব্দে মনে হচ্ছে যেন আকাশে, নদীতে, জঙ্গলে একেবারে হুলস্থুল পড়ে গেছে। দূরে আরও 2টো হেলিকপ্টার দেখা গেল, সে দুটোও এদিকেই আসছে। এই 3 নদীর মোহনার ওপরে এসে কখনো জঙ্গলের মাথায়, কখনো নিচে নদীর ঠিক উপরে চক্কর দিচ্ছে। যে 2টো নিচে নেমে এসে জলের কাছে ঘুরছিল, সে 2টো হেলিকপ্টারেই ভেতরের লোকেদের স্পষ্ট দেখতে পেলাম। কাকা বা গঞ্জালো বা পুলিশের চেহারার কেউ না। 2টো হেলিকপ্টার থেকেই বড় লম্বা লেন্স লাগানো ক্যামেরার চারদিকের ছবি তুলছে, সেটা সহজে বোঝা যায়। একজনের হাতে মনে হলো ভিডিও বা মুভি ক্যামেরা। একটা হেলিকপ্টারে দেখলাম
যে ছবি তুলছে সে মাঝে মাঝেই ক্যামেরা থেকে চোখ নামিয়ে কোলের ওপর ঝুঁকে কোনো কাগজ বা ম্যাপ বা ওই ধরনের কিছু দেখছে। ক্রমে 4টে হেলিকপ্টারই একবার করে জঙ্গলের মাথায় চলে যায়, আবার আমাজন নদীর উপরে ফিরে আসে। কখনো কখনো খুব নিচু হয়ে 3 নদীর মোহনারও ছবি তোলে। উবা আর যে লোকটা কাল এখানে এসেছিল সে আর আমি ছাড়াও আমাদের দলে আরও 2জন আছে। এদের একজন উবাদের গ্রামের মোড়ল, আর একজন অন্য একটি দূর গ্রাম থেকে এসেছে, সেও তাদের গ্রামের মোড়ল। আমরা 5 জন 4টে বিরাট চেহারার ব্রাজিল নাট গাছের আড়ালে দাঁড়িয়ে হেলিকপ্টারগুলোর ওপর নজর রাখছি। 2টো হেলিকপ্টার অনেকটা নিচে নেমে জঙ্গলের ভেতরের ছবি তুলছিল। হঠাৎই নদী তীরের জমিতে নেমে পড়ল। অন্য হেলিকপ্টারগুলোও বোধহয় তাদের দেখা দেখি একে একে মাটিতে নেমে এলো। লোকগুলো এবার হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে এদিক ওদিক দেখতে লাগলো। 2জন তখনও ছবি তুলে চলেছে, বাকিরা খুব বড় একটা কাগজ মাটির ওপর বিছিয়ে তার ওপর ঝুঁকে পড়ল। আমরা হামাগুড়ি দিয়ে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে নদীর উঁচু পাড় পর্যন্ত এগিয়ে গেলাম। ভালো করে ঠাউর করে দেখি লোকগুলো যে কাগজটার উপর ঝুঁকে মনোযোগ দিয়ে দেখছে ও মাঝে মাঝে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে, সেটা খুব বড় একটা ম্যাপই। উবারা হেলিকপ্টার কি জানে না এরকম অদ্ভুত ডানাওয়ালা এতগুলো জন্তু কেন তাদের নদী আর জঙ্গলের দেশে এসেছে ভেবে পাচ্ছে না। বুঝতে পারছি তারা খুবই ভয় পেয়েছে। লোকগুলোর মধ্যে 2-3 জন মনে হয় ব্রাজিলের, বাকিরা ইউরোপীয় বা আমেরিকান বলে মনে হলো। আমি উবাকে বললাম, তোমরা এখানে থাকো, আমি ওদের সঙ্গে কথা বলে বুঝে আসি ওরা কি চায়, কেন এসেছে এখানে। উবা আমাকে এভাবে একা যেতে দিতে চায় না। তার কাছে আমার ইচ্ছের কথা শুনে অন্যরাও হাত মাথা নেড়ে আমাকে নিষেধ করতে লাগলো। উবা আরও যুক্তি দিল, একে তো অতগুলো বিকট জন্তু, তার ওপর অতগুলো ভিনদেশি লোক, ওখানে গেলে ওই জন্তুগুলো ঠিক তোমাকে জাপটে ধরে একদম আকাশে উড়িয়ে নিয়ে যাবে। না না, ওদের সামনে যাবার আগে আমি শান্তির পতাকা দেখাবো। তাছাড়া ওরা তো সবাই খারাপ লোক নাও হতে পারে। মোড়ল 2জন কিছুতেই শুনবে না, বলল যদি আমি যেতেই চাই তারা আগে গ্রাম থেকে সবাইকে নিয়ে আসবে। গ্রামের সবাই দক্ষ শিকারী, ছেলে বুড়ো সকলেরই তীর ধনুক আছে। সে তো আমিও জানি, কিন্তু শিকারি দিয়ে এ রহস্য তো ভাঙবার নয়। আমি তাই অনেক করে তাদের বুঝিয়ে এখনই ফিরে আসব কথা দিয়ে একটা বেশ বড় কচু গাছের ধপধপে সাদা পাতা মোটা শুদ্ধ ছিঁড়ে যতটা পারি উঁচু করে ধরে দোলাতে লাগলাম। এই কচু পাতাগুলো ঘুড়ির কাগজের মতো পাতলা লম্বা, মোটা ধরে এদিক ওদিক দোলালে হাওয়ায় সরসর করে শব্দ